রানীগঞ্জের গভীর জঙ্গলে নদীতে বসবাস করে 3 জলপরি। কিন্তু জঙ্গলের এই নদীর অংশ দখল করতে চায় এক পঞ্চমুখী নাগ। তোদের এত করে বললাম, তাও তোরা এই নদী ছড়ে গেলি না। তবে দেখ, তবে আমার বিষ দিয়ে এই জল বিষাক্ত করে দেব। তারপর পঞ্চমুখী নাগ তার মুখ দিয়ে নদীর জলে বিষ ঢালতে থাকে। আর নদীর জলপরীরা কষ্টে ছটফট করতে করতে তার সমুদ্র রাজ্যের রক্ষা করার জন্য সংবাদ পাঠায়। জলরাজা, আমাদের বাঁচান, এই পঞ্চমুখীর হাত থেকে আমাদের রক্ষা করুন। বিষাক্ত জলে আমরা বেশি দিন বাঁচতে পারবো না। রানীগঞ্জের জলপরীদের এই সংবাদ পেতেই জলরাজা তার কন্যাকে বলেন, কন্যা মণিমালা, তুমি এক্ষুনি উপস্থিত হও। রানীগঞ্জে জলপরীরা সংকটে আছে, আর এই 2 জাদুঘরে তোমার কাছে রাখো। তারপর পৌঁছে সেখানে আমি বলবো এই 2টি হিরে দিয়ে কি করতে হবে। এই কথা বলে জলরাজা তার কন্যার হাতে একটি লাল ও নীল হিরে দেয়। ঠিক আছে পিতা, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। কিন্তু সেখানে যেতে হলে বহু কোষ সমুদ্রপথ অতিক্রম যে যেতে হবে, কিন্তু হাতে যে অত সময় আর নেই। কন্যা মণিমালা, আমি তোমাকে নদীপথের একটা সন্ধান দিচ্ছি। সেই পথ দিয়ে গেলে তুমি তাড়াতাড়ি রানীগঞ্জের নদীতে যেতে পারবে। কিন্তু মানুষের থেকে সাবধান, ওই নদী 2 গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে। মণিমালা রওনা দিয়ে দেয়। পিতার কথা মতো ওই গ্রামে 2 নদী পথে প্রবেশ করে। তখন ধীরে ধীরে বিকেল হয়ে যায়। আজ রাতটুকু এখানেই বরং বিশ্রাম নেই। রাতের অন্ধকারে এগোলে নদীপথ হারিয়ে ফেলতে পারি। ঠিক তখনই নদীর 2 গ্রামের 2 পারে আজ আমাদের নিরাপদ, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো সবাই মিলিয়ে মিলিয়ে। দেখ পটলা, তোদের থেকে আমাদের নেড়া কত বড় হয়েছে। মতো না, আমাদের তো থপ থাকা বলো। কাল তৈরি থাকি যেন এমন বাদর রং মাখাবো না, 7 দিন ঘুষে ঘুষে উঠাতে পারবি না। অমন করবি না কিন্তু ডগায়, আমার মাকে কিন্তু বলা দেবো কিন্তু। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। আর সকাল হতেই 2 গ্রামের বাচ্চারা নদীর পাড়ে খুব আনন্দ করে রং মাখে। মাখা হলি হে, বটলাকে ভালো করে রং মাখা। আলে আলি, আমাকে এবার ঠেলে দে, ওই গ্রামের লোকগুলো তো রং মাখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। ডগাই কাল বড্ড বলেছিল এমন রং মাখাবে যে 7 দিন ঘষেও উঠবে না। আমরা কি ছেড়ে দেবো তাদের নাকি? এরপর পটলা, রসিনী, মগাই সবাই মিলে রং ভরা বেলুন নিয়ে নদীর পাড়ে এসে দাঁড়ায়। সেই বেলুন ছুঁড়ে দেয় নদীর ওই পাড়ের গ্রামে। আর সেই বেলুন গিয়ে লাগে নরেশ দাদুর গায়ে। গেল রে গেল, আমার নতুন পাঞ্জাবিটা গেল। হত ছাড়া বজ্জাত ছেলেরা, তোরা বেঁচে বেঁচে আমার গায়ে বেলুন ছুঁড়ে ফেললি, ধরা একবার। তারপর ডগাই, রীতা, রবিশ সেখানে আসে আর বলে, পটলা, তোর এত সাহস, তুই আমার দাদুর গায়ে রং দিচ্ছিস, দাঁড়া তোকে দেখাচ্ছি। রবিশ, দে তো। এরপর ডগা একটি বেলুন নিয়ে জোরে ছুঁড়ে দেয়। ঠিক তখনই পটলার মা উঠোনে জামা কাপড় মেলছিল, আর সেই রং ভর্তি বেলুন গিয়ে লাগে। হায় 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 হায়, আমার নতুন কাপড় গেল গেল। পাজি বজ্জাত ছেলে মেয়েরা, দাঁড়া, তোদের রং খেলা আমি বার করছি। এই এই, কে ছুঁড়ে মারলি এই রংটা? ঠিক তখনই পটলার মা নদীর পাড়ে যায় আর ডগাইদের বকাবকি করতে শুরু করে। আর তারপর শুনতে পেয়ে মোহিনী, হ্যাঁ গো পটলার মা, বাচ্চারা নিজেদের মতো রং খেলছে আর তুমি এমন ভাবে ঝগড়া করতে এসেছো কেন? ঝগড়ুটি মহিলা একটা পায়ে পা দিয়ে ঝগড়া না করলে তোমার পেটের ভাত হয় না বুঝি? কি বলে? যত বড় কথা না তত বড় মুখ। দাঁড়াও, দেখাচ্ছি মজা।
বেশ শুরু হয়ে যায় দুই গ্রামের মধ্যে তুমুল ঝগড়া। বাচ্চাদের সাথে সাথে এবার বড়রাও এসে যোগ দেয়। একে অপরকে রং দিতে থাকে, রং ভর্তি বেলুন ছুটতে থাকে। এরা কি শুরু করছে? রং খেলার পরিবর্তে রীতিমতো যুদ্ধ করছে। এদেরকে থামানো উচিত। রং ছোড়াছুড়ি করতে করতে ডগায় পা পিছলে নদীর জলে পড়ে যায়। বাবু, কে আছো? আমার বাবুকে বাঁচাও, আমার বাবুকে বাঁচাও। তারপর ডগায় নদীর জলে ডুবে যায়। ঠিক তখনই মণিমালা জলপরি তাকে তুলে উপরে আসে এবং ডগাইকে নদীর পাড়ে শুইয়ে দেয়। নদীর জল থেকে জলপরীকে বেরিয়ে আসতে দেখে দুই গ্রামের লোকেরা তো অবাক হয়ে যায়। ও বাবা, এ তো এক মৎস্যকন্যা। আমি আমার দাদুর মুখে শুনেছিলাম, এ তো এখন নিজে দেখেছি। এটা তোমরা কি শুরু করেছো? দোল উৎসব একে অপরের মিলনের উৎসব, এক ভালোবাসার উৎসব। তোমরা একে অপরকে রং ছুড়ে আঘাত করছো। তোমাদের জন্য কুকুর বিড়ালদের রং লাগছে, জলে রং পড়ছে। পশুদের গায়ে রং পড়লে যে তাদের খুব কষ্ট হয়। হোলি শান্তপূর্ণভাবে পালন করা উচিত। দুই গ্রামের লোকজন জলপরীর কথা শুনতে থাকে। তখন নরেশ দাদু বলে, আসলে এই দোষ আমাদেরই। এই ঝগড়া যুগ যুগ ধরে চলে আসছে। আজকে তোমাদের ভুলের জন্য একটি বাচ্চা নদীর জলে পড়ে গেল। কত বড় বিপদ হতো বলো তো? তোমরা কথা দাও আর কোনোদিন ঝগড়া করবে না, দুই গ্রাম শান্তিপূর্ণভাবে থাকবে। ঠিক আছে জলপরি, আমাদের দুই গ্রাম আর কোনোদিনও ঝগড়া করবে না। ঠিক আছে, এবার তবে আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। হোলির উৎসবে দুই গ্রামের ঝগড়া থামিয়ে মণিমালা জলপরি রানীগঞ্জের জঙ্গলের দিকে এগোতে থাকে। আর সেখানে পৌঁছেই ঝিনুকমালা মণিমালাকে সেখানকার ঘটনার সমস্ত কথা খুলে বলে। আর তখনই মণিমালা, পিতা, আমি এখানে এসে গিয়েছি। আপনি বলুন, আমি ওই পঞ্চমুখী নাগকে কি করে পরাস্ত করব? তুমি ওই নীল হিরে বের করে মন্ত্র জপ করো, দেখবে নদীর সব বিষ নীল হীরের মধ্যে শোষণ করে নেবে। আর লাল হিরেটি ওই পঞ্চমুখী সাপের শরীরের গায়ে ছিঁড়িয়ে দিলেই ও ভস্ম হয়ে যাবে। মণিমালা নীল হীরাটি বের করেই মন্ত্র পড়েই নদীর জলের বিষাক্ত জল স্বচ্ছ হয়ে যায়। আর এই দেখে পঞ্চমুখী নাগ, অসম্ভব, এই নদীর জল থেকে আমার বিষ কোথাও উদয় হয়ে গেল, এ কিছুতে হতে পারে না। তখন মণিমালা জলপরি জল থেকে মাথা তুলে পঞ্চমুখী নাগকে বলে, তুমি জলপরি নদীদের জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাও, না হলে আজ তোমার বিনাশ ঘটবে। কি বলি, তুই আমায় হুমকি দিস? আজ আমি তোকে। এই বলে পঞ্চমুখী নাগ মণিমালা জলপরির উপর তার বিষ প্রয়োগ করতে যায়। ঠিক তখনই মণিমালা জলপরি লাল হিরেটি বের করেই পঞ্চমুখীর গায়ে ছুঁড়ে দিতেই পঞ্চমুখী নাগ ভস্ম হয়ে যায়। ধন্যবাদ মণিমালা। জলরাজা তোমাকে সঠিক সময়ে আমাদের উদ্ধার করার জন্য না পাঠালে আমরা হয়তো মারাই যেতাম। পরিমালা ডাকাডাকিতে সেই ভয়ঙ্কর দৈত্যের ঘুম ভেঙে যায়। তারপর সে পরিমালার একেবারে সামনে এসে দাঁড়ায়। জলকুমারী পরিমালা ও তার বোন ঝিনুকমালা একদিন নীল সাগরের তলদেশে ভ্রমণ করতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে তারা নীল সাগরের বেশ অনেকটা গভীরে পৌঁছে গিয়েছিল। ঝিনুকমালা, আমরা নীল সাগরের আমাদের রাজ্যের সীমানা থেকে বেরিয়ে অনেক দূরে চলে এসেছি। এই অচেনা জায়গায় আমরা নানান রকম বিপদে পড়তে পারি। আমাদের এবার ফিরে যাওয়া উচিত। কিচ্ছু হবে না, তুই চল তো। ওই দেখ, সামনে একটা কি বড় একটা প্রাসাদ, আর তার পাশে কি সুন্দর সুন্দর প্রবাল। যদি বাইরেটা এত সুন্দর হয়, জানি না ভিতরটা আরো কত সুন্দর হবে। চল, আমরা আবার গিয়ে দেখি। এই কথা বলে পরিমালা ও ঝিনুকমালা সেই প্রাসাদের ভিতরে প্রবেশ করে। আর প্রাসাদের অপরূপ সৌন্দর্য দেখে তারা দু বোন মুগ্ধ হয়ে যায়।
আর সেই প্রাসাদে ছড়িয়েছিল সোনা দানা মুক্ত আরো কত কি। ঝিনুকমালা সেই মণিমুক্ত হাতে তুলে দেখতে থাকে। ঝিনুকমালা, ওগুলো রেখে দে। অন্যের প্রাসাদে না বলে প্রবেশ করা আর তাদের জিনিসে হাত দেওয়া এগুলো ঠিক হবে না। তুই চুপ কর তো, সবেতেই তোর বেশি বাড়াবাড়ি। এই কথা বলে ঝিনুকমালা সে প্রাসাদের আরো ভিতরে প্রবেশ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় এক ভয়ঙ্কর চেহারার দৈত্য সেখানে ঘুমিয়ে আছে। তাকে দেখে তো ঝিনুকমালা প্রচন্ড ভয় পেয়ে যায়। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর দৈত্য, আমাকে দেখতে পেলে এক্ষুনি খেয়ে ফেলবে। এটাই তো সুযোগ, ওই পরিমালাকে চিরতরে আমার পথ থেকে সরিয়ে ফেলা উচিত। সে ছোট্টবেলা থেকে সব ভালো জিনিসই ওর প্রথম অধিকার, আর এখন আমি ওকে ফেলে রেখে এই মণিমুক্ত নিয়ে পালিয়ে যাব, আর ওকে এই দৈত্য জ্যান্ত চিবিয়ে খাবে। যেমন বলা তেমন গাছ। ঝিনুকমালা পরিমালার কাছে গিয়ে বলে, দিদি, দিদি, দেখবি চল, প্রাসাদের ওই দিকটা আরো কত সুন্দর। না না, ভিতরে যাওয়াটা ঠিক হবে না, এবার চল আমরা ফিরে যাই। আরে চল না। তারপর ঝিনুকমালা পরিমালাকে জোর করে প্রাসাদের ভিতরে নিয়ে যায়। পরিমালা কিছু দূর এগিয়ে গেলে ঝিনুকমালা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পরিমালা পিছন ফিরে ঝিনুকমালাকে আর দেখতে পায় না। ঝিনুকমালা, ঝিনুকমালা, বোন, কোথায় গেলি তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? ঝিনুকমালা। পরিমালা ডাকাডাকিতে সেই ভয়ঙ্কর দৈত্যের ঘুম ভেঙে যায়। তারপর একেবারে সেই পরিমালার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে তো পরিমালা প্রচন্ড ভয় পেয়ে যায়। এত বড় সাহস, আর তুমি এই প্রাসাদের ভিতরে কি করে প্রবেশ করলি? বুঝতে পেরেছি, মণিমুক্তের লোভে, তাই না? না না, তুমি ভুল বুঝছো। আমি মণিমুক্তের লোভে এখানে আসিনি। আমি আর আমার বোন ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, আর এই প্রাসাদের সৌন্দর্য দেখে আমি ভিতরে চলে এসেছি। আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি আমার বোনকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। ছেড়ে দেব? এই প্রাসাদের ভিতরে যে একবার প্রবেশ করে সে আর এখান থেকে যেতে পারে না। এখন থেকে তোকে এই প্রাসাদে বন্দি থাকতে হবে। এই কথা শুনে পরিমালা যেই পালাতে যায় অমনি সেই প্রাসাদের দরজা বন্দি হয়ে যায়। পরিমালা ভয়ে অঝরে কাঁদতে থাকে। এদিকে ঝিনুকমালা ফিরে এসে তার বাবা মাকে বলে, সব কথাই তো শুনলে। জানো, দিদিকে আমি বাঁচানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু দিদি লোভে প্রাসাদের আরো ভিতরে চলে গেল। সেখানেই সেই ভয়ঙ্কর দৈত্য দিদিকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। পরিমালা সব সময় কান্নাকাটি করে। তাকে দেখে তো ওই ভয়ঙ্কর দৈত্য যেন কিছুটা মন খারাপ লাগে। তাই সে পরিমালার মন ভালো করার জন্য অনেক রকমের খাবার, গয়না ও সুন্দর সুন্দর পোশাক নিয়ে তার কাছে যায়। এই দেখো, তোমার জন্য কত সুন্দর সুন্দর খাবার, গয়না আর পোশাক নিয়ে এনেছি। এবার কান্না থামিয়ে তুমি কিছু খেয়ে নাও। না, আমি কিচ্ছু খাবো না। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমাকে আমার রাজ্যে ফিরে যেতে দাও। আমার বাবা মা পরিবারের কথা খুব মনে পড়ছে। না, এটা হয় না। যে একবার এই প্রাসাদে প্রবেশ করে সে আর এখান থেকে বেরোতে পারে না। চলো, এই সুন্দর প্রাসাদটা তোমাকে ঘুরে দেখাই। নিশ্চয় তোমার মন দেখবে ভালো হয়ে যাবে। তারপর সেই ভয়ঙ্কর দৈত্য পরিমালাকে সেই গোটা প্রাসাদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। এই
এই সুন্দর পরিবেশ দেখে পরিমালার মন ভরে যায় এবং ধীরে ধীরে সেই দৈত্যের সাথে পরিমালার একটা বন্ধুত্ব হয়ে ওঠে। হঠাৎ করে পরিমালা খুব মন খারাপ করে বসেছিল। কি হয়েছে পরিমালা, তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? বন্ধু, আমার যে পরিবারের কথা খুব মনে পড়ছে, তুমি আমাকে একবার সেখানে যেতে দাও। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু তোমাকে 3 প্রহরের আগে সেখান থেকে ফিরে আসতে হবে, না হলে। ঠিক আছে, আমি 3 প্রহরের পেরোনোর আগেই চলে আসবো। এই নাও জাদু মুক্ত আর ঝিনুক আয়না, তোমার সাথে রেখো। এই জাদু মুক্তের সাহায্যে তুমি এখানে আবার ফিরে আসতে পারবে, আর এই ঝিনুক আয়নার সাহায্যে এই প্রাসাদের সবকিছুই তুমি দেখতে পারবে। এই কথা শেষ হতেই জাদুমুক্ত আর ঝিনুকমালা নিয়ে পরিমালা সেখান থেকে অদৃশ্য হয়ে তার বাড়ি ফিরে যায়, আর সেখানে গিয়ে তার পরিবারকে সমস্ত কথা খুলে বলে। আর সবকিছু শুনে ঝিনুকমালা মনে মনে বলে, না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি একভাবে পরিমালাকে ছেড়ে আসলাম, এখন তো দেখছি সে ওখানেও রানীর মতো হয়ে রয়েছে। না, ওকে 3 প্রহরের মধ্যে কিছুতেই ফিরতে দিলে হবে না, তাহলে ওই দৈত্য রেগে গিয়ে ওকে জ্যান্ত চিবিয়ে খাবে। পরিমালা তার পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে থাকে। দেখতে দেখতে 3 প্রহর কেটে যায়। তখন পরিমালা বলে, পিতা, মাতা, আর 3 প্রহর আর বেশি দেরি নেই, আমাকে তো এবার ফিরে যেতে হবে। দিদি, এতদিন পর ফিরলি, আরো কিছুক্ষণ থেকে যা না। তুই ফিরে গিয়ে ওই দৈত্যকে বললে ঠিক শুনবে। ঝিনুকমালার কথা মতো পরিমালা তার পরিবারের সাথে আরো কিছুক্ষণ সময় থাকতে রাজি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে পরিমালার মনটা যেন হঠাৎ করে উথাল পাতাল হয়ে ওঠে। সে দূরে গিয়ে ঝিনুক আয়নার সাহায্যে প্রাসাদের ভেতরটা দেখতে থাকে। তখনই সে দেখে দৈত্য আধমরা অবস্থায় সেখানে পড়ে যন্ত্রণায় ছটফট করছে। এ কি বন্ধু, তোমার অবস্থা কি করে হলো? আমি এক্ষুনি আসছি। তারপর সেই পরিমালা আবার সেই জাদুমুক্তের সাহায্যে প্রাসাদে ফিরে যায়। সেখানে গিয়ে দেখে সেই ভয়ঙ্কর দৈত্য মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। বন্ধু বন্ধু, ওঠো ওঠো, কথা বলো বন্ধু, চোখ খুলো। এই কথা বলে পরিমালা সেই দৈত্যকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। যেই পরিমালার চোখের জল ওই ভয়ঙ্কর দৈত্যের গায়ে পড়ে, আর সাথে সাথেই সে একটি সুন্দর মৎস্যকুমারে পরিণত হয়। আর তাকে দেখি পরিমালা পুরো অবাক হয়ে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা, তুমি আমাকে এত বছর পর অভিশাপ মুক্ত করলে। অভিশাপ? কিসের অভিশাপ? আর কে তুমি? কি তোমার আসল পরিচয়? আমি হলাম এই রাজ্যের মৎস্যকুমার রাজ। আজ থেকে বহু বছর আগে এক বৃদ্ধ দম্পতি আশ্রয় চেতে এসেছিল আমার প্রাসাদে। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমার স্বামীকে যে বিষধর সাপে কামড়িয়েছে, আমাদের আশ্রয় দাও, না হলে যে ও মারা যাবে। কে তোমরা? এই কুৎসিত রূপ নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করতে কে সাহস দিল তোমাদের? তোমরা এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আমার রাজ্যে এরকম কুৎসিত রূপ এখানে দরকার নেই। অহংকার তোমার রূপে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আজ থেকে তুমি কুৎসিত দানব রূপে পরিণত হবে। তোমার সেই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয় পাবে, আর যদি কেউ তোমার ভয়ঙ্কর রূপ দেখেও ভালোবাসে, তাহলে তোমার কুৎসিত রূপ অভিশাপ মুক্ত হবে। আর তোমার চোখের জল আমার শরীরে পড়তে আমার আসল রূপ ফিরে পেয়েছি। তুমি আমার কুৎসিত রূপ দেখেও তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা।
আমি তোমাকে বিবাহ করতে চাই। এরপর পরিমালার পিতামাতাকে খবর পাঠানো হয় এবং সকলের উপস্থিতিতে ধুমধাম করে পরিমালা ও মৎস্যকুমারের শুভ বিবাহ সম্পূর্ণ হয়। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।